মমিতা ময়রা বলছেন? হ্যাঁ স্যার বলছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ওকে, ফার্স্ট অফ অল সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। Okay sir. First of all, thank you to give me the opportunity to introduce myself. I am Momita Moida from South 24 Parganas. I live at Rajnagar under Kadrip subdivision of Namkhana block, which is a part of Sundarban Delta. I completed my graduation with a specialization in mathematics under Calcutta University from Dean College 2016. After that, I am preparing for various competitive exams. My hobby is cycling. That's all about me. Thank you, sir. ওকে, তো বর্তমানে তাহলে চাকরির প্রিপারেশনে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কোন কোন চাকরিতে আপাতত পাশ করে আছেন? স্যার মোটামুটি আইসিডিএস সুপারভাইজারটা পিএসসির এক্সাম হয়েছিল, ওটাও পাস করেছি মেন্স, ওটার ইন্টারভিউ বাকি। এবার রেলের পরীক্ষাগুলো দিই, এনটিপিসি ওটারও লেভেল 4 লেভেল 6 এর মেন্সের অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং রেজাল্টও টেস্ট বাকি, ওটারও ক্লিয়ার আছে। তো স্যার এরই আর কি পাস করে আছে। এখনো অন্যগুলোর মেন এসে কিন্তু এখনো বেরোনো বাকি আছে। আর মিসলেনিয়াসটা দিয়ে আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি। বেশ, আচ্ছা, তো আপনি এখন মিসলেনিয়াস ইন্টারভিউ দিতে এসেছেন, তো আপনি পোস্ট প্রেফারেন্স কি কি রেখেছেন? হ্যালো, হ্যাঁ, পোস্ট প্রেফারেন্স কি কি দিয়েছেন আপনি? মানে প্রথম পোস্টে রেখেছি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। আচ্ছা। 2 নম্বর পোস্টে রেখেছি ইউথ অফিসার। 3 নম্বর পোস্টে রেখেছি অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার। আচ্ছা, তো প্রথমে এটা রাখার কারণটা কি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার অ্যাকচুয়ালি মিসলেনিয়াসের সমস্ত, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মিসলেনিয়াসের সব পোস্টগুলোই আমার পছন্দের, তবে যেগুলোর সাথে আমার মেন্টালিটির ম্যাচ খেয়ে যায় আমি সেই পোস্টগুলোকেই সামনে রেখেছি। এবার একদম প্রথমে রেখেছি আমি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তার প্রধান কারণটা হলো কনজিউমার মানে যে কনজিউম করে, আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস কনজিউম করতে থাকি এবং কিছু কিনতে গিয়ে আমরা ঠকে যাই। তো এগুলো যাতে না হয় বা কেনার আগে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, বা যদি কখনো কিনতে গিয়ে ঠকে যাই সেগুলোতে কি করা উচিত, তার প্রতিকারের উপায় কি, সেগুলোই আছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব। এর জন্য উনি বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংস বা পুজো মেলা এগুলোতে প্রোগ্রাম লঞ্চ করেন, মানে একটা স্টেজ মতো করে মানুষকে অ্যাওয়ার করার জন্য একটা ক্যাম্পেইন চালান। এছাড়াও যে সমস্ত আশাকর্মী, আইসিডিএস সুপারভাইজার যাদের সাথে সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের ডাইরেক্ট যোগাযোগ হয়, তাদের সাথে কথা বলে তাদেরকে সচেতন করা, যাতে কখনো সাধারণ মানুষ যদি সমস্যার কথা ওই আশা দিদিমণি বা আইসিডিএস এর হেল্পার বা অঙ্গনারী ওয়ার্কার এদেরকে বলে, তাহলে তারা যেন এই সমাধানের উপায়টা বলে দিতে পারে। আচ্ছা, এগুলোই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের কাজ। আচ্ছা, ঠিক আছে, ধরুন আমি বাজারে সরষের তেল কিনতে গেলাম, দিয়ে প্যাকেটে লেখা আছে 200 টাকা, দোকানদার নিলাম আমার সঙ্গে 220 টাকা, তো তখন আমি কি করব? আমি এখান থেকে যে আমাকে ঠকিয়ে নেওয়া হলো আমি বুঝতেও পারলাম, কিন্তু আমি কি করতে পারি এখান থেকে? স্যার প্রথম কথা, এটা দোকানদার কখনোই নিতে পারবে না। আপনি যদি তাকে এটাই বলেন যে ওখানে লেখা থাকে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ সব থেকে ম্যাক্সিমাম ওই প্রাইসটাই নিতে পারবে, ওর বেশি নেওয়া মানে ইম্পসিবল। এই কথাটা যদি আপনি যে সচেতন নাগরিক এটা যদি আপনি একবার প্রকাশ করেন তাহলে কিন্তু আর নেবে না। এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মানুষ জানে না বলে তাদের থেকে নিয়ে নিতে চায়, কিন্তু যদি একবার মানুষ বলে দেয় যে আপনার এখানে ম্যাক্সিমাম এটাই নেওয়া যাবে, বা টোল ফ্রি নাম্বারে যদি আপনি ফোন করে কমপ্লেন লঞ্চ করবেন বলেন, তাহলে আপাতত মনে হয় যে সতর্ক হবে। নম্বরটা কত? স্যার টোল ফ্রি নম্বরটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, এবার সাপোজ উনি বললেন যে এই জিনিসটা আমার আগে কেনা ছিল, এখন বাজার দাম আরো বেড়ে গেছে, তাহলে? যতই বাড়ুক ম্যাক্সিমাম ওই প্রাইসটাই নিতে হবে, ওর বেশি নেওয়া যাবে না। যে প্রাইসটা তার উপরে লেখা থাকবে, যে কোনো প্রোডাক্টের উপরে এমআরপি বলে লেখা থাকে, ম্যাক্সিমাম সবচেয়ে বেশি ওটাই নেওয়া যাবে, ওর বেশ মানে
ওর কম নেওয়া গেলে তো ভালোই, বেশি নেওয়া যাবে। না সে তো ওনার সঙ্গে আমি বললাম, কিন্তু যদি আপনার ডিপার্টমেন্টের কাছে আমি হেল্প চাই একজন কাস্টমার হিসাবে, আমিও তো কনজিউম করলাম, তাহলে কিভাবে সুরাহা পাবো আর কি? উনি দোকানদার আমার কথা শুনলেন না। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি ওই যে প্রোডাক্টটা কিনেছেন তার যে সঠিক এভিডেন্স দিয়ে আপনি কত প্রাইস দিয়ে কিনেছেন, কত টাকা আপনি পেমেন্ট করেছেন ওটার জন্য, আর ওটার গায়ে কত এমআরপি লেখা আছে, দুটো নিয়ে যদি আপনি যান, তাহলে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, যেটা অনুযায়ী তারা বিধান দিতে পারবে যে কোন কোন মানে কোন অ্যাক্টের মানে কোন প্রভিশনের মাধ্যমে আপনি কেস করতে পারবেন বা আপনি সমাধানের পথ পাবেন, সেগুলো বলে দেওয়া যায়। তো কোন অ্যাক্টে করা যেতে পারে? স্যার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, এবার তার সমস্ত সেকশন বা সমস্ত প্রভিশন আমার ঠিক জানা নেই স্যার। আমি মানে মোটামুটি যেখানে খবর নিয়েছি হুম। সেখান থেকে আমি এটুকুই তথ্য পেয়েছি, আর ডিটেলস আচ্ছা এর বেশি ডিটেলস আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাপারটা হলো আমরা কি এরকম তেল বা আরো সামগ্রী মুদি কেনার সময় তো এরকম স্লিপ বা রসিদ কি কিছু দেয় দোকানদার, বা আমরা কি চেয়ে থাকি? চাই না তো। স্যার না স্যার, সাধারণত খুব তবে একটা এটাই এরকম তো হয় না। সচেতন, না স্যার, তবে স্যার এটাকেই তো সচেতন করার জন্য কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা থাকছেন, যে আপনাকে সচেতন নাগরিক হতে হবে, একজন কনজিউমার সচেতন হতে হবে যে কেনার আগে জিনিসপত্র আচ্ছা ঠিক আছে। উম, মানে দেখে নেবে। ওকে স্যার। আচ্ছা, আর পরবর্তী দুটো বললেন যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হিসাবে করেছে একটা। হ্যাঁ, বিওয়াইও করে আচ্ছা অফিসার, আর 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট চাইল্ড প্রফেসর। আচ্ছা, একজন ব্লক ইউথ অফিসারের কি ডিউটি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। বলছি একজন ব্লক ইউথ অফিসারের কি ডিউটি? ব্লক ইউথ অফিসারের কি ডিউটি? হ্যাঁ। আচ্ছা, ব্লক ইউথ অফিসার মানে যুব সম্প্রদায়কে জাগ্রত করা, তারা যাতে স্পোর্টসে ভালো পারফর্ম করতে পারে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ন্যাশনাল লেভেলে চান্স পায়, সেই সেটা দেখার দায়িত্ব, এবং মানুষকে যাতে খেলাধুলার জন্য যাতে সচেতন করা যেতে পারে। এই বয়সে স্যার যেটা হয়ে গেছে এখন সমস্যা, যেটা হাতে ফোন থাকছে, যেটার জন্য অনলাইনের ওপর ঝুঁকে পড়ছে, তো মানে অনলাইন গেমের প্রতি আকৃষ্ট হচ্ছে, অ্যাকচুয়াল যে মাঠে নেমে যে খেলাধুলা সেইটার প্রবণতাটা কমে গেছে। এগুলো যাতে বাড়ানো যেতে পারে, তাই ব্লক ইউথ অফিসার বিভিন্ন ক্যাম্পেইন করবে, বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন ক্যারাম বোর্ড, ফুটবল ইত্যাদি খেলা সামগ্রীও বিতরণ করা হবে, যাতে মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহ এনে খেলাধুলাতে আরো সুস্থ সফল জীবনযাপন করানো যেতে পারে। আচ্ছা, তো কিভাবে একজন মানে এর মাধ্যমে একজন যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে সেই সব যুবকদেরকে আপনারা আহ, তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে চাইছেন আর কি, যাতে তারা সরাসরি খেলাধুলার মাঠে আসে আর কি? হ্যাঁ স্যার, বেশ। আচ্ছা একদম একদম স্যার। আচ্ছা, আন্তর্জাতিক যুব দিবস কোন তারিখে পালিত হয়? স্যার 12 জানুয়ারি। কি উপলক্ষে এটা? স্যার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালিত হয়। আচ্ছা, আর আন্তর্জাতিক ক্রীড়া দিবস বা স্পোর্টস ডে কিছু আছে আমাদের? স্যার ন্যাশনাল স্পোর্টস ডে একটা আছে। হ্যাঁ, কোনটা সেটা? আর আন্তর্জাতিক স্পোর্টস ডে, স্যার ন্যাশনাল স্পোর্টস ডে ওই হকির জাদুকরে যে ধ্যানচাঁদের জন্মদিনটা পালন করা হয়, ওই স্যার মনে পড়ছে না এখন, 20 অক্টোবর মনে হচ্ছে যতদূর সম্ভব। স্যার এক্সাক্ট আমি বলতে পারবো না স্যার, এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? স্যার ম্যাথমেটিক্স। বেশ। তো ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনার কি অ্যাডভান্টেজ পেয়েছেন বা কি ডিসঅ্যাডভান্টেজ কিছু মনে হয়েছে, না অ্যাডভান্টেজই পুরোটা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করার? স্যার ডিসঅ্যাডভান্টেজ তো কিছু, স্যার ডিসঅ্যাডভান্টেজ কিছু পাইনি, সবই অ্যাডভান্টেজ। কারণ বাস্তব জীবনে চলাফেরার জন্য ম্যাথমেটিক্স আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে কাজ করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত ম্যাথের ইউজ গুলো তো আমার মনে হয় না ম্যাথমেটিক্স পড়ে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে বলে।
না না, কিন্তু আপনি না হলে ম্যাথামেটিক্স নিয়ে পড়েছেন, আমি তো ম্যাথামেটিক্স নিয়ে পড়িনি। বা আপনি ধরেন সমাজের কটা লোক ম্যাথামেটিক্স নিয়ে পড়ে, তাই বলে কি তারা টাকা পয়সা লেনদেন করছে না, জিনিসপত্র কেনাকাটি করছে না? তাহলে আপনার না স্যার, এই সেটা তো যুক্তিটা একদম। কতটা কার্যকর হচ্ছে যে আপনি যে ম্যাথামেটিক্স নিয়ে এতদূর পড়াশোনা করেছেন, সেটার সুবিধাটা কোথায় লাগাচ্ছেন বা কিভাবে পাচ্ছেন? স্যার সেটা সুবিধা যদি বলতে হয়, বিভিন্ন যে গ্রাফ গুলো যে ড্র করা যায়, যে মাধ্যমিকে পার্সেন্টেজের হার কত, আগের বছরের তুলনায় এই বছর কতটা, বা কত পার্সেন্ট স্টার পেয়েছে, বার ডায়াগ্রাম বা গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশন করা হয়, বা কোনো যদি স্পোর্টস হয়, ক্রিকেট বা ফুটবল যাই ধরি না কেন আমি, প্রবাবিলিটি ইউজ হয় ম্যাথমেটিক্স এর একটা টার্মস, যে কত পার্সেন্ট প্রবাবিলিটি একটা টিম জিতে যাওয়ার বা কত পার্সেন্ট প্রবাবিলিটি টিমটা হেরে যাওয়ার, এগুলো সব ম্যাথমেটিক্স এর জন্যই সম্ভব। আচ্ছা স্যার আরো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, যেখানে আমরা পৌঁছাতে পারবো না, তার উচ্চতা, তার দৈর্ঘ্য কত, সেগুলোও মেজার করা যায় হাইট এন্ড ডিস্টেন্সের সাহায্যে, ত্রিকোণমিতির সাহায্যে। যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা রাধানাথ সিকদার প্রথম মেপেছিলেন, সেটা কিন্তু ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্সটা দিয়ে। আচ্ছা, ইদানিংকালে নিউজ পেপার এবং নিউজ চ্যানেলগুলোতেও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন একটা স্কিম নিয়ে বেশ উত্তাল চলছে, তো সেই স্কিমটা কি বলতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। স্কিমটা হলো অগ্নিপথ স্কিম, আচ্ছা, স্কিমটার যেটাতে বিষয়টা কি? হ্যাঁ। ভারতের সেনাবাহিনী, হুম। হ্যাঁ স্যার বলছি, যেটাতে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ আর্মি, এয়ারফোর্স, নেভি, তিনটেতেই কিছু জওয়ান নিয়োগ করা হবে, যারা অগ্নিবীর নামে পরিচিত হবেন। তাদের বয়স হতে হবে 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত। 21 বছর পর্যন্ত ছিল, পরে সেটা 23 বছর পর্যন্ত করা হয়েছে শুধুমাত্র এই বছরের জন্য, যেহেতু প্যান্ডেমিকের কারণে নিয়োগ করা সম্ভব হয়ে ওঠেনি। আর তাদের স্যালারি হবে 30,000 থেকে স্টার্টিং হবে, এবং 4 বছর পরে যখন 4 বছর যখন কাজ করবেন, শেষের বছরে তাদের 40,000 টাকা স্যালারি হবে। এবং তারা 4 বছর পরে রিটায়ার করবেন, অগ্নিবীররা একটি শংসাপত্র পাবে, এবং যত পার্সেন্ট নিয়োগ হবে তার মধ্যে মাত্র 25%কে ফার্দার থাকার সুযোগ দেওয়া হবে, এবং 75%কে সার্টিফিকেট দিয়ে আর আচ্ছা কাজেতে রাখা হবে না। আচ্ছা, বেশ। তো সমস্যাটা কি, সবাই তাহলে এত মানে আন্দোলন টান্দোলন করছে কেন? স্যার এর সমস্যা বলতে গেলে একটা মেজর, যেটা আমাদের ভারতে পপুলেশনটাও খুবই বেশি এবং বেকারত্বের সংখ্যাটাও বেশি, তারা চাইছে জব সিকিউরিটি, সেটা কেবল 4 বছরের জন্য নয়। তারা দেশের কাজেই তারা নিজেকে নিয়োজিত করতে চাইছে, বাট সেটা 4 বছরের জন্য না, তারা চাইছে লং টাইমের জন্য। তারা দেশে সেবার জন্য তারা লং টাইম থাকতে চাইছে। এটাই স্যার মেজর সমস্যা বলে মনে হচ্ছে। আচ্ছা, তো কি সরকার কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না, বা সরকার কি তাহলে যেটা ভাবনা চিন্তা করেছেন তাহলে কি ভুল ভাবনা চিন্তা করেছেন? না না, একদমই নয়, সরকার এটা আগেও সেনাবাহিনীদের প্রধানদের সাথে ডিসিশন নিয়েই করেছেন। ব্যাপারটা হচ্ছে, আমাদের যে ডিফেন্সের বাজেটটা থাকে, সেই বাজেটের 80% টাকাটা চলে যায় পেনশন খাতে, পেনশন এবং গ্র্যাচুইটি বাবদ যে সমস্ত টাকা দেওয়া হয়। তো সরকার চাই, এবং যে সমস্ত সৈন্যরা কাজ করে তাদের এভারেজ এজ হচ্ছে 32 ইয়ার্স। সরকার গভর্নমেন্ট চাইছে যে যুবকদেরকে নিয়োগ করতে, মানে যাদের এভারেজ এজটা কম হবে এবং যেখানে পেনশনের ঝামেলাটা থাকবে না। ফলস্বরূপ গভর্নমেন্ট ওই বাজেটের মধ্যে ওই টাকাতে মানে হাই লেভেলের কিছু ইকুইপমেন্ট কিনতে পারবে, যেটা অন্যান্য দেশগুলোও যেভাবে কিনছে, সেরকম আমাদের দেশও একটু উন্নত ধরনের মিসাইল বা উন্নত ধরনের বিভিন্ন যুদ্ধের সামগ্রী কিনতে পারবে। তাই স্যার এটা ডিসিশন নেওয়া হয়েছে। তবে যে একদম ওরা 4 বছর পরে যে একদম বাদ যাবে, সেটাও কিন্তু গভর্নমেন্ট বলছে না। বলছে যে ওদেরকে অন্য কাজেতে নিয়োগের জন্য একটা শংসাপত্র দেওয়া হবে, এবং তাদেরকে কিছু অগ্রাধিকার 10% রিজার্ভেশন দেওয়া হবে। কিছু কিছু গভর্নমেন্ট বলছে, কিছু কিছু প্রাইভেট সেক্টরও দাবি জানাচ্ছে যে আমরাও তোমাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে। বেশ। আচ্ছা, তো আপনি অবসর সময়ে কি করেন? স্যার আমি যেহেতু কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি, সাথে আমি টিউশনও পড়াই, তো সেভাবে অবসর সময় পাই না। তবে মোটামুটি যেটুকু টাইম পাই, আমার একটা সাইকেল আছে, ওটা নিয়ে একটু বেরিয়ে পড়ি। সাইক্লিং মোটামুটি আমার হবি বলতে পারে। আচ্ছা, সাইক্লিং হবি। এবার ধরেন এই সন্ধ্যাবেলায় আপনার কিছু অবসর সময় হলো, তাহলে কি তখন সাইক্লিং বেরিয়ে পড়বেন নাকি? স্যার একদমই নয়, সন্ধ্যের টাইমটায় আমি বেরোই না, টিউশন থাকে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে। হুম। আমি ওই বিকেলের টাইমটাতে বেরোই বা সকালের দিকটায় বেরোই, আচ্ছা, ওটাতে একটু ফ্রেশ হাওয়াটাও পাওয়া যায়। বেশ।
কিছুদিন আগে দেখছিলাম নেটে নোটিফিকেশন আসছিল এবং বেশ অনেকে ফেসবুকে সেলিব্রেট করছিল ইন্টারন্যাশনাল কি জাতীয় বা আন্তর্জাতিক সাইকেল দিবস। তো ওই দিনটা কবে ছিল মনে আছে? স্যার 3rd জুন ছিল। একজন বেশ, আচ্ছা। আর কোন কোন ক্লাসে টিউশন পড়ান? স্যার আমার একটা 9 এর স্টুডেন্ট আছে, হুম, আর এছাড়াও 5 এর স্টুডেন্ট আর 6 এর স্টুডেন্ট আছে। 9, 5, 6 মাধ্যমিক পড়ান না? স্যার আগে পড়িয়েছিলাম, তো তারা মাধ্যমিকটা হয়ে গিয়ে 11এও পড়িয়েছি আমি। বেশ, তারপর আর মানে প্রেসারটা বেড়ে যাচ্ছিল বলে কম্পিটিটিভে টাইম দিতে হয়, তাই আমি 12 এ আর পড়াচ্ছি না। এখন 11 পর্যন্ত পড়িয়েছি মোটামুটি। আর এখন বর্তমানে আমার 6 আর 5 আর 9 এর স্টুডেন্ট আছে। বেশ, ওকে, আপনার ইন্টারভিউ এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্টারভিউ তো আপনার নেওয়া হলো। তো সেলফ ইন্ট্রোতে যদি ফর মানে থ্যাংক ইউ ফর গিভিং মি, ঠিক আছে, এখানটায় মনে হয় যেন ফর গিভ করেছিলেন একটা মনে হয়। তো এই ব্যাপারটা মানে ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে শুরুতে সঠিকভাবে রাখবেন, কেননা শুরু তো ওখানটা দিয়েই, এবং যে কোনো জিনিসের শুরুটা সঠিকভাবে হলেই বাকিটা স্মুথলি হবে। এবং একটু স্থিরভাবে, স্বাভাবিক শুরুতে একটু নার্ভাসনেস ফিল হয়, এবং সেটা কেটে গেলে পরে আর ভয় লাগে না। এবং যত সম্ভব আপনাদের ইন্টারভিউ 10 থেকে 12 মিনিটের মতোই হবে, ম্যাক্সিমাম 15 মিনিট, তার বেশি হবে না। হ্যাঁ স্যার। তো এবং যে কোনো আনসার প্রিসাইজ করেই দেওয়ার চেষ্টা করবেন, টু দ্য পয়েন্ট। তো সেলফ ইন্ট্রোটা আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করবেন, ঠিক আছে, এবং ওই অল্পের মধ্যে সমস্ত বিষয়টা যেন থাকে, আপনার নাম, ঠিকানা, বর্তমানে কি করছেন, আপনার হবি, সমস্ত কিছু মেনটেন করে, ঠিক আছে, কোনো কিছু যেন মিস না চলে যায়। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, 1 নম্বর। এবং ইংলিশেই সাধারণত বলাটাই বেশি ভালো। 1 নম্বর। 2 নম্বর, আমি যেটা আরেকটা ফিল করলাম যে ওই পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, পোস্ট প্রেফারেন্সে দেখলেন আপনাকে যখন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আপনি যখন বললেন, এবার এটুকু আপনি পরিষ্কারভাবে ধরে রাখতে পারবেন। এবং আমিও আমার ক্ষেত্রে রিয়েলাইজ করেছিলাম বা দেখেছিলাম, আপনি যা বলবেন পোস্ট প্রেফারেন্স, তার উপরে কোশ্চেন ধরা হবে আপনার, ঠিক আছে। এবং সেই এক্সপ্লেনেশন দিতে গিয়ে আপনাকে যেমন বললেন যে বিভিন্ন রকম ওই যে নিয়ম কানুনগুলো আছে কনজিউমার ওয়েলফেয়ারে, তারপর বললেন যে ওই টোল ফ্রি নম্বর, তাহলে যখনই টোল ফ্রি নম্বর বলবেন আপনাকে প্রশ্ন এসেই যাবে টোল ফ্রি নম্বরটা কি তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপরে অ্যাক্টের কথা বলবেন, সেই অ্যাক্টটা কি, ঠিক আছে। সুতরাং আনসারগুলো আপনার কোশ্চেন থেকে আনসার বেরিয়ে আসবে, বা আপনার আনসার থেকেই নতুন কোশ্চেন শুরু হবে। তো সেটা সেইভাবে রেডি করে রাখতে হবে। পোস্ট প্রেফারেন্সগুলো অবশ্যই খুব ভাইটাল। পোস্ট প্রেফারেন্স যা দেবেন সেখান থেকে কোশ্চেন আসবেই, করবেনই কোশ্চেন, আচ্ছা ঠিক আছে। এবং প্রতিটা পোস্ট প্রেফারেন্স, বিশেষ করে সবটা না হলে 3-4টে, প্রথম যে 4টে প্রেফারেন্স দেবেন সেই সম্পর্কে যতটা পারা যায় ইনফরমেশন আপনাকে কালেক্ট করে রাখতে হবে। কেমন, যে CWO কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এর ইংরেজি ফুল ফর্ম কি, বাংলায় এটার কি নাম, ঠিক আছে, কনজিউমার মানে উপভোক্তা, ঠিক আছে, এইরকমভাবে প্রতিটা জিনিস। তারপরে এটার পরবর্তী মানে এর কাজকর্মগুলো কি, ফাংশন, এর প্রমোশন কি, এর গ্রেড পে কত, হ্যাঁ, কত বছর পর প্রমোশন হয়, এভরিথিং, মানে যতটা অ্যাটলিস্ট আপনি 3-4টে যে প্রথম প্রেফারেন্স দেবেন সেই পোস্ট 3-4টে সম্পর্কে যতটা ইনফরমেশন কালেক্ট করা যায়, আচ্ছা বুঝে গেল। এইগুলো একটা ব্যাপার। আর ম্যাথামেটিক্স নিয়ে প্রশ্ন তো খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটা একটু আপনি আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করবেন যে হ্যাঁ, প্রতিটা মানুষও অঙ্ক বিস্তর, অল্প বিস্তর ম্যাথ তো জানে, সে ম্যাথামেটিক্স পড়ুক বা না পড়ুক, কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়ছে আর কি, তারা আরও যে শুধু ম্যাথামেটিক্স তো শুধু এই যোগ বিয়োগ বা টাকা লেনদেনের জন্য নয়, এটা আরও ফার্দার, যেমন একটা এক্সাম্পল দিলেন যে আমাদের কী বলে মাউন্ট এভারেস্টের ক্যালকুলেশনটা, উচ্চতা, এরকম আরও ম্যাথামেটিক্সের ফার্দার আছে আমাদের সায়েন্সের ক্ষেত্রে, যেগুলো না হলে সায়েন্সের পরবর্তী যে প্রোগ্রাম বা কাজগুলো আছে সেগুলো কোয়াইট ইম্পসিবলই বলা চলে, ঠিক আছে। ম্যাথামেটিক্স যে শুধু আমরা যদি ভাবি যে ম্যাথামেটিক্স শিখেছি শুধু যোগ বিয়োগ বা বাজার টাজার করার জন্য, তা নয়, ঠিক আছে। ম্যাথামেটিক্স যারা করেন, বড় বড় যারা ম্যাথামেটিশিয়ান আছেন, তারা অন্য ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছেন, ঠিক আছে, এই দিকটা দেখাতে হবে আর কি। এমনি এটা তো খুবই স্বাভাবিক উত্তর হয়ে যায় যে দৈনন্দিন জীবনে ম্যাথের খুব গুরুত্ব আছে, ওটা তো একটা খুবই নর্মাল ব্যাপার। কিন্তু সব মানুষ তো আর ম্যাথ নিয়ে পড়াশোনা করে না, তাই বলে তারা যে ক্যালকুলেশন করেন না তা তো নাই, ঠিক আছে। অনেক মানুষ অশিক্ষিত, তারপরেও বেশ টাকার হিসাব সকলেই ভালো বোঝে, ঠিক আছে, এই বিষয়। এবং হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অবশ্যই আপনি যেটাই, সরকারি স্কিমকে কখনোই আমাদের নেগেটিভলি বলা যাবে না, এবং সেটা ঠিকও নয়।
নেগেটিভ থেকে থাকলেও তার মধ্যে পজিটিভ বলতেই হবে আমাদের, এবং সেই সঙ্গে আর কি একটা অ্যাডজাস্টেবল আনসার আমাদের পজিটিভলি আসা চাই, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেদিক দিয়ে মোটামুটি ঠিকই বলেছেন। এবং হ্যাঁ, সেই সঙ্গে আবার আপনার আনসারটা এমনটা না হয় যেন আপনি সরকারকে তুষ্ট করতেই বলছেন, একটা প্র্যাকটিক্যাল আপনাকে জবাব সেখান থেকে বার করতেই হবে, ঠিক আছে? যে এটা প্র্যাকটিক্যাল আছে। আর যদি খুবই একটা ইয়ে থাকে তাহলে বলতে হবে যে তাহলে একটু বিবেচনা করে দেখা উচিত বা এরকম কিছু। হুম? তারপরে হবি বিষয়ে আপনি যেমন হবি বলবেন তার উপরে আপনাকে কোশ্চেন করা হতে পারে। 3rd জুন আমি ঠিক এক্সাক্ট জানি না, যদি ওটা হয়ে থাকে কিছুদিন আগে সেলিব্রেট হচ্ছিল মনে হয়, হলেও হতে পারে 3rd জুনে, ওটা দেখে নেবেন। কেন হবিও আপনি যেমন বলবেন সেটা বেসিস করে কোশ্চেন হতে পারে। এবং সাইক্লিংয়ে অন্য আরও কোশ্চেন হতে পারে, ঠিক আছে? আপনি প্র্যাকটিক্যালি সত্যি সাইক্লিং করেন কি না, ঠিক আছে? সাপোজ ধরে নিল আপনার যে আপনার সাইক্লিংয়ের কী বলে গতিবেগ কত হতে পারে, একটা সাইকেলের ম্যাক্সিমাম গতিবেগ কত হতে পারে, ঠিক আছে? একজনে 1 ঘন্টায় কতটা যেতে পারে ম্যাক্সিমাম, বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে। এটা নতুন করে বলার কিছু নেই। আর আশা করি বাকি সমস্ত দিকগুলো তো নিশ্চয়ই পড়াশোনা করছেনই। ওভারঅল ভালো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। হুম হুম